রিসেন্টলি হয়তো একটা ভিডিও আপনারা কমবেশ সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে বাংলাদেশের জুলাই যোদ্ধা একজন বীর যার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। তিনি আমাদের ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে অনেক কথাই বলেছেন। এখন কথা হচ্ছে উনার এই কথার সাথে কিন্তু বাংলাদেশিরা পুরোপুরি একমত। বাংলাদেশিরা কিন্তু সায় দিচ্ছে এবং হাসনাত আব্দুল্লাহর এই কথার প্রভাব কিন্তু আমাদের ভারতেও পড়েছে। আমাদের ভারতেও কিন্তু এটা নিয়ে খুব তোলপাড় হয়েছে। যেটা আমি নিজে দেখেছি। সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা দেখেছেন। এখন কথা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর এই কথার প্রেক্ষিতে আমাদের ভারত কি বাংলাদেশের উপর ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের উপর সামরিক আগ্রাসন চালাবেন নাকি না? বা বাংলাদেশকে দখল বা বাংলাদেশকে শেষ করে দেওয়ার মতো কোনো ধরনের আগ্রাসন চালাবে কিনা? ভিউয়ার্স, বিস্তারিত আজকে সেটাই জানবো। হ্যালো ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। ভিউয়ার্স, আজকে আমি স্টাডি এন্ড ফোর্সেস ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি যে নিউজটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে হাসনাতের হুমকি, ভারত কি বাংলাদেশ করবে? হাসনাত আব্দুল্লাহর যে কথাগুলো ছিল সেই কথাগুলোর প্রেক্ষিতে ভারত কি বাংলাদেশের উপর এক করবে কিনা? চলুন ভিউয়ার্স, বিস্তারিত ইন ডিটেলস সম্পূর্ণ বিষয়টা জেনে আসি এবং দেখে আসি। লেটস গেট স্টার্টেড। যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। শরীফ ওসমান হাদিকে দিল্লির পাঠানো ঘাতকের পর হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার দেন সেভেন সিস্টার্স নিয়ে। এতে জনগণের একটা অংশ, যাদেরকে মানুষ বাঙ্গু নেশন বলে ডাকে, তারা ভয়ে সিটিয়ে যায়। নিজেদের ভয় তারা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ভেড়ার মতো ম্যাথকাজ শুরু করে। সেসব বাঙ্গুদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ভারত বাপেরা অনেকবার বাংলাদেশ দখলের হুমকি দিয়েছিল। বিজেপির সেন্ট্রাল লিডার এবং এক্স মিনিস্টার সুব্রমণিয়াম স্বামী 16 জুলাই 2011, 18 এপ্রিল 2014, 30 সেপ্টেম্বর 2018 এবং 2020 সালের পর অন্তত আরও 4 বার বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে। বিজেপির আসাম শাখার নেতা শিলাদিত্য দেব 2018 সালে বলেছে যে বাংলাদেশ সৃষ্টি করে দেয়া তাদের ভুল ছিল। সেই ভুল সংশোধন করতে হলে এটা দখল করে নিতে হবে। তখন ভয়ে আপনাদের টোকায়নি। এরা বাংলাদেশ দখলের হুমকি তখন দিয়েছে যখন তাদের একান্ত পালতু হাসিনা ক্ষমতায়। এখন এ ধরনের হুমকি অফিসিয়াল পোস্টে থাকা ডান্ডিয়ানরা দেয় না, কারণ তাদের পালতোটার ক্ষমতায় নেই। তবে কেউ যদি সত্যি সত্যি সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামীদের সাহায্য করা শুরু করে তাহলে দিল্লির দালাল হয়ে যাবে। যাই হোক, হাসনাত আব্দুল্লাহর হুমকির সাথে আমি একমত, কারণ হিন্দুত্ববাদী ভারত এমন একটি এন্টিটি যারা কেবল দাঁত ভাঙা পাল্টা জবাবের ভক্ত। আপনি এদের সামনে নরম হবেন, এরা আপনাকে গিলে ফেলবে। বাঘের মতো গর্জে উঠবেন, এরা বুঝে সমঝে চলবে। তারপরও অনেক এক্সপার্ট বলছেন এসব হটকারী মন্তব্য। এর ফলে দেশে ইন্ডিয়ান অ্যাটাক হতে পারে। আসলে কি বাংলাদেশে সামরিক আগ্রাসন চালানোর মতো শক্তি বা সাহস ইন্ডিয়ার এখন আছে? যদিও এ বিষয়ে অনেকবার বলেছি, তবুও আবার বর্তমান প্রেক্ষাপট দিয়ে বুঝিয়ে দেই চলুন। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে অ্যাটাকের সাহস ইন্ডিয়ান নেই। যত বড় শক্তি হোক না কেন, বাংলাদেশের সীমান্তের ভিতরে প্রবেশ করা মানেই ঝাঁঝা হয়ে যাওয়া। আমেরিকা মনে প্রাণে চাইছে ইন্ডিয়া এই ভুলটা করুক, তাহলেই দিল্লিকে গলায় পাড়া দিয়ে ধরার সুযোগ পায় তারা। আর রাশিয়ান চায়নার বিরুদ্ধে ডিরেক্ট ফাইটে নামতে বাধ্য করতে পারে ইন্ডিয়াকে। ইউক্রেনে অ্যাটাকের পর রাশিয়াকে ওয়েস্টার্ন সিস্টেম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার প্রতিটি সুযোগ কাজে লাগিয়েছে তারা। মস্কো দিল্লির চেয়ে শত শত গুণ বেশি পাওয়ারফুল। তার ইকোনমি পশ্চিমা নির্ভর ছিল না বলে বেঁচে গেছে। তবে বেঁচে গেলেও কমার্শিয়াল টেকনোলজি এবং বাণিজ্যিক দিক দিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে। সুপার পাওয়ার অথবা রিজিওনাল পাওয়ার হবার জন্য সমরাস্ত্রই একটা দেশের শক্তি না, বরং সম্পূর্ণ স্বাধীন অর্থনীতি হল মূল চালিকা শক্তি। এই জায়গাটায় ইন্ডিয়া পুরোপুরি আমেরিকা অ্যান্ড ইউরোপ নির্ভর। ইন্ডিয়ার এক্সপোর্টের 18% যায় আমেরিকায়, প্রায় 20% ইউরোপে, জাপান ও অস্ট্রেলিয়ায় যায় যথাক্রমে 2 থেকে 2.5%, এবং মুসলিম বিশ্বের বড় দেশগুলোতে যায় আরও 23 থেকে 24%।
অর্থাৎ ইন্ডিয়ার প্রায় 66% রপ্তানি আয় হয় মূলত আমেরিকা এবং তার বলয়ের দেশগুলোতে রপ্তানি করে। ওদিকে ইন্ডিয়ান কামলারা যে রেমিটেন্স পাঠায় তার 3 ভাগের 1 ভাগই আসে আরবের 6টি দেশ থেকে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আসে বাকিটুকু। আর আমরা জানি টাকাই ওদের প্রথম এবং প্রধান দেবতা। এমত অবস্থায় আমেরিকার স্বার্থে আঘাত লাগে এমন একটি দেশে অফিসিয়ালি সামরিক আগ্রাসন চালালে দিল্লিকে ঠিক সেই ট্রিটমেন্টটাই ওয়াশিংটন দিবে, যা দিলে তারা বশংবদ প্রাণীর মতো আচরণ করবে। পাকিস্তানে অ্যাটাক করলে ওয়াশিংটনকে জানাতে হয়, আর বাংলাদেশে ইচ্ছেমতো আক্রমণ করবে ইন্ডিয়া। যদি এমন ভুল করেও ফেলে তাহলে বিশাল মাসুল গুনতে হবে তাদের। প্রথম মাসুলটা হবে রাশিয়ার সাথে সম্পর্ক ন্যূনতম করে অতি উচ্চ দামে আমেরিকান তেল ও গ্যাস ক্রয় করা। দ্বিতীয় কিন্তু সবচেয়ে বেদনাদায়ক যে মাসুলটা দিতে হবে তা হলো আন্দামান দ্বীপপুঞ্জে মার্কিন নেভাল বেস। এটা আমেরিকার খুবই দরকার। চীনকে চেপে ধরার জন্য যে 2-3টি পয়েন্টে আমেরিকার প্রেজেন্স দরকার তার মাঝে সামরিকভাবে আন্দামান সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসবে রাজি না হলে ইকোনমিক স্যাংশন। আর একটা আমেরিকান স্যাংশন মানে শুধু যে আমেরিকার দরজায় বন্ধ তা না, বরং ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ান এবং ফিলিপিন্সের দরজাও বন্ধ হয়ে যাবে। সেই সাথে মার্কিন বলয়ে থাকা মিডল ইস্ট এবং আসিয়ানের মার্কেটেও ঢোকা কঠিন হয়ে পড়বে। অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি পকাত। আর ইকোনমি পকাত মানে দেশে দুর্ভিক্ষ। এটা দিল্লির শাসকেরা কিছুতেই হজম করতে পারবে না। সো আমেরিকার ইশারা ছাড়া বাংলাদেশে অ্যাটাক প্রায় অসম্ভব। আর বাংলাদেশে অ্যাটাকের অনুমতি আমেরিকা কখনোই দিবে না। ইন্ডিয়া যদি কোনোভাবে ছোটখাটো অ্যাটাক করেও বসে তবুও চরম মাসুল গুনতে হবে। ওদিকে চীন কিছুদিন আগেও অরুণাচল নিয়ে পরিষ্কার হুমকি দিয়েছে। সংবিধানে অন্তর্ভুক্ত করলেও তারা দিল্লির দাবিকে স্বীকৃতি দেয় না, বরং চীন তার ম্যাপে অরুণাচলকে দক্ষিণ তিব্বত বা জ্যাংনান অটোনমাস রিজিয়ন হিসেবে দেখায়। আর যে এলাকা চীন তার ম্যাপে দেখায় সে এলাকা কাউকে ছাড় দেয় না। ওদিকে লাদাখে এখনও আরও কিছু এলাকা দখল করা বাকি আছে। তবে ইন্ডিয়ার জন্য সবচেয়ে ভয়ের বিষয় হলো চিকেন নেকের উত্তরে ডোকলাম। কয়েক বছর আগেও এখানে মুখোমুখি অবস্থানে ছিল দুই দেশ। চান্স পেলেই একটা ধাক্কা দিবে বেইজিং। গ্যাংটক পর্যন্ত নেমে আসবে চাইনিজ ড্রাগন। বাংলাদেশে সামরিক আগ্রাসন চীনকে সেই সুযোগ করে দিবে। চীনের এয়ার অ্যান্ড মিসাইল স্ট্রাইকের সামনে ইন্ডিয়ান আর্মি অথবা এয়ারফোর্স কেউই দাঁড়াতে পারবে না। পাকিস্তানের সামনেই পারে না আর পিপলস লিবারেশন এয়ারফোর্স। বাংলাদেশে ডিরেক্ট অ্যাটাকের সবচেয়ে বড় বিপদ হলো কাশ্মীর। এখানে অ্যাটাক মানে পাকিস্তানি মিলিটারির জন্য সুবর্ণ সুযোগ। তারা কাশ্মীরে ফুল স্কেল স্বাধীনতা আন্দোলন উস্কে দিবে। কাশ্মীর স্বাধীন করার জন্য এর চেয়ে বেটার চান্স আর তারা পাবে না। ইন্ডিয়ান মিলিটারির বড় একটি অংশ বাংলাদেশ ও চীন ঠেকাতে মোতায়েন করতে হবে। ফলে কাশ্মীর এবং পাকিস্তান সীমান্তে বেশ খানিকটা শক্তি কমে যাবে। আর ওদিকে শক্তি বজায় রাখতে গেলে বাংলাদেশ ও চীনের বিরুদ্ধে কম পাওয়ার ডিপ্লয় করতে হবে। প্রয়োজনীয় শক্তির কম মোতায়েন করা মানে আবারও চীনের কাছে খাওয়া, যেটা ইন্ডিয়া কিছুতেই নিতে পারবে না। ডোমেস্টিক অ্যান্ড এটা একদমই সত্যি কথা। যদি বাংলাদেশের উপর পুরোপুরি শক্তি প্রদান করতে যায়, ঠিক আছে, তাহলে তো কত কিছু হবে। দেখতেই পেলেন কত নিষেধাজ্ঞা পোহাতে হবে আমাদের ভারতের। এবং চীন এবং পাকিস্তান কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। অন্যদিকে তো আমেরিকা রয়েছে। তো এই সব কিছু সামলাতে যে পরিমাণে শক্তি প্রয়োজন সেটা আসলে আমাদের ভারতের কাছে নেই। হয়তো এখন অনেকেই বলছেন যে অনেক কিছুই তো আছে। দেখুন, চীন কতটা শক্তিশালী সেটা তো আপনারা সবাই জানে। পাকিস্তান কতটা শক্তিশালী সেটাও তো আপনারা জানেন, ঠিক আছে। এবং বাংলাদেশ কিন্তু একদমই মানে ছোট দেশ হলেও যে সামরিক শক্তিতে পিছিয়ে সেরকমটাও কিন্তু নয়। বিশ্বের মধ্যে 35তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। তো সেখানেও কিন্তু প্রচুর শক্তি ভারতকে ক্ষয় করাতে হবে। তো সব মিলিয়ে এই যে দেশগুলো, এই তিনটা দেশে কিন্তু সামরিক শক্তিতে খুবই পাওয়ারফুল, বাংলাদেশ, চীন এবং পাকিস্তান। তো সব মিলিয়ে যদি সব দিক থেকে সাপোর্ট দিতে যায় তাহলে কিন্তু এখানে আমাদের ভারত বিভাগে পড়ে যাবে, ঠিক আছে। এবং অর্থনৈতিক ধ্বস্ত একদম রেডি হয়ে আছে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। ইন্টারন্যাশনাল লেভেলে যাচ্ছে তাই সিচুয়েশনে পড়ে যাবে। আর যদি ত্রিমুখী যুদ্ধে পড়েই যায় তবে দিল্লির অবস্থা হবে ত্রাহি মধুসূদন। ইন্ডিয়া রাশিয়ানা যে নিজের পায়ের উপর ইকোনমি অ্যান্ড এনার্জি সাপ্লাই টিকিয়ে রাখতে সক্ষম হবে। দুর্বল তারা হবেই। ডিপ্লোমেসিতে কাজ হবে না তখন। কারণ দিল্লি যদি আমেরিকা, ইউরোপ কিংবা অন্য কোনো পাওয়ারের কাছে সলিউশন খুঁজতে যায় সবাই বলবে যুদ্ধ থামাও, বাংলাদেশের ভূখণ্ড থেকে বের হও, তারপর আলোচনায় বসো। মানে ইন্ডিয়ার আগ্রাসনের উদ্দেশ্যই পূরণ হবে না। আর যদি যুদ্ধ কন্টিনিউ করে তাহলে সময় ও সুযোগ বুঝিয়ে ওয়াশিংটন আস্তে করে আন্দামানে ঢুকে যাবে। এই চোরাবালি থেকে বের হওয়ার একমাত্র উপায় থাকবে নিউক্লিয়ার ওয়ার, যেটা ইন্ডিয়া কিছুতেই অ্যাফোর্ড করতে পারবে না। সো যতই হম্বিদম্বি করুক না কেন দিন শেষে শান্তি কিংবা চুপচাপ থাকাই শ্রেয় হবে তাদের জন্য। এটা তারা ভালো করেই বোঝে। আর বাংলাদেশি পাবলিক পাওয়ার কি চুপ থাকবে? তিন বাহিনীর সাথে এই দেশের আপামর জনগণ ঝাঁপিয়ে পড়বে। এটা সিকিম নয়,
বাংলাদেশ পানি ছাড়া চিবিয়ে খেয়ে ফেলব। 2-4 কোটি মানুষ বর্ডার পেরিয়ে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরায় ঢুকে যাবে। এটা ইন্ডিয়ার সবচেয়ে বড় দুর্বলতা। বিশেষ করে আসাম ও ত্রিপুরায় জনসংখ্যার ঘনত্ব কম। সীমান্তে বিএসএফ দিয়ে কোটি কোটি মানুষের ইনভেশন ঠেকাতে পারবে না। বাট রিয়ালিটি হলো আক্রমণের জুজু দেখিয়ে ইন্ডিয়া বাংলাদেশে থাকা তার দালালদের সুরক্ষিত রাখতে চাইছে। ফাঁকে ফাঁকে দেশপ্রেমিক পলিটিশিয়ান, অ্যাক্টিভিস্ট, মিলিটারি অ্যান্ড সিভিল অফিসারদের সরিয়ে দিচ্ছে। শহীদ হাদি ভাই তাদের একজন। বাঁধ ভেঙে জোয়ার ইন্ডিয়া করায় না, নিরাপদ দূরত্ব থেকে একটু একটু আঘাত করে। অনেকটা বাঁধের গায়ে ইঁদুরের তৈরি গর্ত দিয়ে পানি চুয়ে পড়ার মতো। এর ফলে একসময় বাঁধ নিজেই ভেঙে যায়। ইন্ডিয়াও ঠিক এই পলিসি ফলো করছে। আস্তে আস্তে আঘাত করে প্রথমে ক্ষতবিক্ষত করে, তারপর বড় একটা হিট করে। পাবলিক খেপে যায়। সোকল তৌহিদি জনতা না বুঝে না শুনে ভুল জায়গায় অ্যাটাক করে। ছোট কিছু ইন্ডিয়ান ইন্টারেস্টের ক্ষতি হলেও বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। প্রোপাগান্ডা চালানোর সুযোগ পায় দিল্লি। আপাতত থামলেও কিছুদিন পর আবার গোতাগুতি শুরু করে। অ্যাডভোকেট আলিফ থেকে ওসমান হাদি ভাই, খুব ভালো করে খেয়াল করুন, ইন্ডিয়ার ট্যাকটিক্সটা ধরতে পারবেন। ইন্ডিয়া আমাদের খুঁচিয়ে খুঁচিয়ে মারার কৌশলে এগোচ্ছে। এই সিচুয়েশন থেকে উত্তরণের উপায় কি? উপায় কয়েকটি। প্রথমত, গোয়েন্দা সংস্থা থেকে হাসিনা এবং ইন্ডিয়ার পালতুদের বিনা নোটিশে সরাতে হবে। ডিজিএফআই এবং এনএসআই হয় ভেঙে দিতে হবে, নয়তো নতুন করে ঢেলে সাজাতে হবে। রাজনৈতিক গোয়েন্দা বৃত্তির জন্য টাইটলি মনিটরড আলাদা সেল বানাতে হবে, যা মূল সংস্থা থেকে আলাদা থাকবে, কোনো অ্যাকশন নিতে পারবে না। পাশাপাশি টার্কি অ্যান্ড চায়নার সাথে জয়েন্ট ইন্টেলিজেন্স কোঅপারেশন সৃষ্টি করা, যেন ইন্ডিয়ান স্পাইদের ঠেকানো যায়। সেকেন্ড কাজ হলো আওয়ামী লীগের প্রতিটি দোষী নেতাকর্মীদের আন্তর্জাতিক মানসম্পন্ন সঠিক বিচার করে দ্রুত শাস্তি প্রদান করা। এই কাজটিতে অবহেলা করলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। টাকা খেয়ে কিংবা ভবিষ্যতে নিজেদের পায়ে বাস ঢুকতে পারে এমন ভেবে কোনো দল যদি লীগের বিচার না করে, তবে এই দেশ আর কোনোদিন ঠিক হবে না। তৃতীয়ত, সঠিক ও যুগোপযোগী প্রচলিত এবং ধর্মীয় শিক্ষা প্রণয়ন করা। এছাড়া এই দেশের সাধারণ কিংবা ধর্মপ্রাণ কোনো শ্রেণীকেই লাইনে আনা যাবে না। কিছু হলেই যাদের ঝাঁপিয়ে পড়া ইসলাম না, এরা কঠোর হাতে দমন করতে হবে। চতুর্থ কাজ হলো আগামী 5 বছরে সামরিক খাতে $10 বিলিয়ন বিনিয়োগ করা। সমরাস্ত্র ক্রয় এবং দেশেই সামরিক শিল্প স্থাপনের জন্য ফ্রেন্ডলি দেশগুলো থেকে টেকনোলজি কালেক্ট করতে হবে। চীন, তুরস্ক, পাকিস্তান, ইল্লি, স্পেন এক্ষেত্রে আমাদের আইডিয়াল অপশন। পঞ্চমত, জুলাই গণহত্যা দোষী সাব্যস্ত সকল ক্রিমিনালদের ফেরত পাঠানোর জন্য ভারতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা। তাহলে দিল্লি কোণঠাসা হবে। ভারতকে ডিপ্লোম্যাটিক অ্যান্ড পলিটিক্যাল প্রেসারে রেখে দেশের ভিতর দালালদের খতম করতে হবে। তাহলেই কেবল হত্যা, টার্গেট কিলিং, নাশকতা, অরাজকতা এবং অস্থিরতা দূর হবে। আর এসব দমন করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন 5 থেকে 10 বছরের ব্যাপার। তখন দিল্লি আরও প্রেসারে থাকবে, সহজে ঘাটাবে না, ন্যূনতম শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, দেশের মানুষ শান্তিতে থাকবেন। তো ভিউয়ার, তো সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। দেখুন, আমাদের ভারত বাংলাদেশের থেকে অনেক বেশি শক্তিশালী সামরিক দিক থেকে, কিন্তু বাংলাদেশকে সরাসরি আক্রমণ করতে পারবে না কখনই আমাদের ভারত। তো সম্পূর্ণ নিউজটার মধ্যেই তো সবকিছু আপনারা দেখতে পেলেন। এমনিতে অনেক লং হয়ে গিয়েছে ভিডিওটা, তো আমি আর ভিডিওটাকে লং করতে চাচ্ছি না। তো সম্পূর্ণ নিউজটা যারা দেখেছেন, আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন যে আমাদের ভারত কেন বাংলাদেশের উপর আক্রমণ করতে পারবে না। ঠিক আছে, যদি বাংলাদেশের উপর কোনো ধরনের আক্রমণ করে আমাদের ভারত, প্রথমত অর্থনৈতিক সমস্যা, দ্বিতীয়ত নিষেধাজ্ঞা, তৃতীয়ত আমাদের ভারতের যেই সার্বভৌমত্ব আছে সেটার উপর কিন্তু সমস্যা শুরু হয়ে যাবে। ঠিক আছে, কারণ চীন এবং পাকিস্তান কিন্তু ওত পেতে আছে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় থাকতে হবে। তো সব মিলিয়ে বাংলাদেশের মতো আছে থাকুক, এবং বাংলাদেশের উপর থেকে আমাদের ভারতের যে কর্তৃত্ব দেখানো অভ্যাসটা সেটা যাতে পুরোপুরি উঠে আসে। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাংলাদেশের মতো থাকুক, ভারত ভারতের মতো থাকবে। এখানে বাংলাদেশের উপর কর্তৃত্ব দেখানো, বাংলাদেশের উপর এটা সেটা, মানে বাংলাদেশের উপর নিজের অবস্থান বজিয়ে রাখার যে অভ্যাসটা, ঠিক আছে, সেটা যাতে পুরোপুরি পরিহার করা হয়, তাহলে আমার মতে বাংলাদেশের সঙ্গে আর ভারতের সম্পর্ক নষ্ট হবে না। যতটুকু হয়েছে তো হয়েছে, এখন তো সম্পর্ক বলতে সেরকম কিছু আর বেঁচেই নেই। পরবর্তীতে আর কিছু হবে না যদি আমাদের ভারত একদম নিঃস্বার্থভাবে বাংলাদেশ থেকে, মানে পুরোপুরি বাংলাদেশের উপর কর্তৃত্ব দেখানোর যে অভ্যাসটা সেটা যদি একদমই উঠিয়ে নেয়, তাহলে
আমার মতে বাংলাদেশের সঙ্গে ইন ফিউচারে আর কোনো ধরনের সমস্যা হবে না। যদি এটা না করা হয় তাহলে কত যে সমস্যা হবে এবং আমাদের ভারত কত যে বিভাগে পড়বে সেটা আসলে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি একটা কথাই হচ্ছে, বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের যুদ্ধ হলে বাংলাদেশ জিততে পারবে না, কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের যুদ্ধ হলে বাংলাদেশের কিছুই হবে না, আমাদের ভারত তখন ভারতের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। এই যে আমি দুইটা কথা বললাম, এই দুইটা কথার মানে আশা করি অনেকেই বুঝে গিয়েছেন। যারা বুঝেননি তাদেরকে আমি শর্টলি বুঝাচ্ছি। দেখুন, বাংলাদেশ সামরিক শক্তিতে আমাদের ভারতের থেকে অনেকটাই পিছিয়ে আছে, ঠিক আছে, অনেকটা ধূর অবস্থায় রয়েছে। তো সেই জায়গা থেকে যদি আমাদের ভারত বাংলাদেশের উপর সামরিক অ্যাকশন শুরু করে তাহলে বাংলাদেশ হয়তো সেটার সক্ষমতা বা সেটাকে পরিহার করার যে সক্ষমতা সেটা হয়তো রাখবে না। তবে বাংলাদেশের সঙ্গে যদি আমাদের ভারতের যুদ্ধ শুরু হয় তাহলে চীন, পাকিস্তান, আমেরিকা মানে এই যে দেশগুলো, শক্তিধর দেশগুলো পুরোপুরি বাংলাদেশকে সাপোর্ট করবে এবং আমাদের ভারতের উপর ঝাঁপিয়ে পড়বে এবং বাংলাদেশ তার সর্বোচ্চ সামরিক সক্ষমতা ভারতের উপর প্রয়োগ করবে এবং এই সবগুলো দেশকে আমাদের ভারত সামলাতে পারবে না। উল্টো দিকে আমাদের ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত চলে আসবে। আশা করি এই যে দুইটা কথার মানে আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আজকের এই যে নিউজটা দেখলেন, আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে এই নিউজটা রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আপনাদের কাছে যদি আজকে সম্পূর্ণ নিউজ ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি এখানে ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।